নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের বিদেশ নীতির ব্যাপারে ভারত দীর্ঘদিনের রণনীতি পরিবর্তন করতে চলেছে এবং কেন এই পরিবর্তন, হঠাৎ কি রয়েছে অ্যাকচুয়ালি ভারতের চিন্তাভাবনার মধ্যে বাংলাদেশকে নিয়ে, এই গোটা ব্যাপারটা আমাদেরকে জিওপলিটিক্সের আঙ্গিকে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে ঢাকা কেন আমাদের কাছে এত ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা জিনিস বলে নিই, জিওপলিটিক্সের আলোচনায় জেনারেলি প্রত্যেকটা দেশকে তার ক্যাপিটাল বা রাজধানী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যখন জিওপলিটিক্যাল আলোচনা হয়, ধরা যাক ডোনাল্ড ট্রাম্প তার অফিসারদের সঙ্গে বসে পেন্টাগনে বা ট্রাম্পের অফিসে কোনো আলোচনা করছে ইন্ডিয়ার ব্যাপারে, তো সে কিন্তু একবারও বলবে না বা অফিসাররা কিন্তু একবারও বলবে না যে ইন্ডিয়া, তারা বলবে নিউ দিল্লি। নিউ দিল্লি রেফার করবে ইন্ডিয়াকে। তো এই রকম টার্মিনোলজিতেই ক্যাপিটাল বা রাজধানীর নাম দিয়েই জিওপলিটিক্সের সমস্ত আলোচনা হয়। সেই জন্য জিওপলিটিক্সের যে কোনো বই বা যে কোনো রিসার্চ পেপার আপনারা যখনই পড়তে যাবেন তখন দেখবেন রেয়ার দেশের নাম আছে, সব সময় ক্যাপিটালের নাম আছে। সেকেন্ড, যেটা বলছিলাম যে ঢাকা ভারতবর্ষের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। কেন প্রচণ্ড ইম্পর্ট্যান্ট? কারণ সব থেকে বড় কথা যেটা আমরা সকলে জানি, বাংলাদেশ ভারতের সঙ্গে জিওগ্রাফিক্যালি বর্ডার শেয়ার করে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশ এমন একটা দেশ যার সঙ্গে ভারতবর্ষ সব থেকে বড় মানে লম্বা বর্ডার শেয়ার করে। ভারত চীনের সঙ্গে করে না এতটা বর্ডার, পাকিস্তানের সঙ্গে করে না, বাংলাদেশের সঙ্গে করে। কারণ বাংলাদেশ কেবল যে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া তা নয়, পুরো যে উত্তর পূর্ব ভারত, ওদিকে ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত রাজ্যের সঙ্গে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারত এবং একদিকে হচ্ছে সমুদ্র। যেহেতু তিন দিকে ভারত রয়েছে, তো টোটাল ম্যাপটা সব থেকে লম্বা হয়ে যায়। এবার যে দেশটার সঙ্গে আমাদের দেশের সব থেকে লম্বা বর্ডার রয়েছে, সেই দেশটা অটোমেটিক্যালি জিওপলিটিক্সের হিসেবে, ইন্টারনাল সিকিউরিটির হিসেবে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট দেশ হয়ে যায়। এই জন্য 1947 থেকে শুরু করে 1971 এই টাইম পর্বে এই ভূখণ্ডটার নাম যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন আমরা সব থেকে প্রবলেমের মধ্যে ছিলাম। 1971 এই জন্য এই ভূখণ্ডটাকে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ করা হয়। এবং তারপর বিভিন্ন সময় থ্রু আউট যদি আমরা হিস্ট্রি চেক করি, ভারত নানাভাবে বাংলাদেশকে সাপোর্ট করে গেছে। তার কারণ একটাই, আমাদের দরকার একটা স্টেবল বাংলাদেশ। কেন স্টেবল বাংলাদেশ? ভারত এই মুহূর্তে 2047 পর্যন্ত সমস্ত টেনশন থেকে মুক্ত হয়ে কেবল এবং কেবল নিজের গ্রোথ এবং প্রোগ্রেস এবং ডেভেলপমেন্টে ফোকাস করতে চায়। ভারতের অনেক কিছু করার রয়েছে। সেই সময় যত আশেপাশে সমস্যা তৈরি হবে, ভারতকে যদি সেই দিকে ফোকাস করতে হয় নিজের টাইম, এনার্জি অ্যান্ড মানি, তাহলে ভারতের যে 2047-এর গোল সেটা পিছিয়ে 57-67 হয়ে যেতে পারে। আমরা সকলে জানি যে অ্যাকচুয়ালি যদি আমার ওভারঅল অ্যাটমসফিয়ার ঠিক না থাকে, মাঝখানে আমি সুখে শান্তিতে বাস করতে পারবো না। যদি আমাদের বর্ডারের পাশে বাংলাদেশে একটা র্যাডিক্যাল সমাজ থাকে, একটা ভারত বিদ্বেষী সমাজ থাকে, একটা ডিস্টেবিলাইজ সমাজ থাকে, তার ইম্প্যাক্ট ভারতে পড়বে। কারণ যতই বর্ডার আপনি সিল করুন না কেন, মানুষের যদি দেওয়ালে মারাত্মক পিঠ থেকে যায় বাংলাদেশে, মানুষ ভারতে ইনফিলট্রেট করে চলে আসবে। এই যে এত বাংলাদেশি ভারতে এত বছর ধরে ঢুকেছে, কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশে অতটা স্টেবিলাইজেশন ছিল না বা আজও নেই যতটা ভারতে আছে। তো ভারতের উন্নতির জন্য ভারতেরই দরকার বাংলাদেশকে স্টেবল রাখা। এবং ভারত একটা জিনিস বুঝতে পারছিল যে বাংলাদেশকে একটা চেস বোর্ড হিসেবে, দাবার বোর্ড হিসেবে ইউজ করতে শুরু করছে পৃথিবীর তিনটে শক্তি, তার মধ্যে দুটো মহাশক্তি। এক আমেরিকা,
কেন আমেরিকা বাংলাদেশকে চেসবোর্ড হিসেবে ইউজ করতে চাইছে? তার কারণ হচ্ছে আজ থেকে 10-15 বছর পর আমেরিকা এবং চীনের শক্তি সমান সমান হয়ে যাবে। তাই চীনকে যে কোনো রকমভাবে কাউন্টার করার জন্য চীনের খুব কাছে আমেরিকার দরকার একটা শক্তপোক্ত ঘাঁটি, যেখানে আমেরিকার সেনা বসে থেকে চীনকে কাউন্টার করতে পারে সব সময়ের জন্য। কারণ চীনের থেকে আমেরিকার ভৌগোলিক দূরত্ব অনেকটা বেশি, এবং চীনকে আমেরিকাকে সেই ঘাঁটি যখন ভারত দিতে অস্বীকার করে, ভারত বলে যে আমরা ঘাঁটি দেব না, তখন আমেরিকার কাছে একটাই অপশান পড়ে থাকে। একটা অপশান বলবো না, আরো 2-3টে অপশান থাকে, কিন্তু সহজ অপশান হচ্ছে বাংলাদেশ। কেন বাংলাদেশ সহজ অপশন? তার কারণ হচ্ছে চীন যখন আজ থেকে 15 বছর পর আমেরিকার সমান শক্তিতে চলে আসবে, তখন আমেরিকা আর চীনকে যদি আমি দুজনকেই যদি ফার্স্ট বয় ধরি, যুগ্মভাবে সেকেন্ড বয় হিসেবে তখন থাকবে ভারত। তাই বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারলে একই সঙ্গে যুগ্ম ফার্স্ট বয় চীন এবং সেকেন্ড বয় ভারত দুজনকে কাউন্টার করা সম্ভব হবে আমেরিকার পক্ষে। তাই আমেরিকা চায় একটা এমন বাংলাদেশ যেখানে ভারতের সঙ্গে দূরত্ব আছে বাংলাদেশের, এবং সেই দূরত্বটাকে কাজে লাগিয়ে আমেরিকা নিজের ফায়দা গোছাতে যেতে পারে। উল্টো দিকে চীনও একই রকম ভাবে চায় বাংলাদেশ। তবে চীন ডাইরেক্ট এখনই সামরিক ঘাঁটি চায় না, কারণ চীন এখনো ফার্স্ট বয় হয়নি। অতটা ক্লিয়ার ঔদ্ধত্যের সঙ্গে কথা এখনই চীন বলছে না যেটা আমেরিকা বলছে। চীন কি করছে? চীন চাইছে মোংলা পোর্ট। চীন কি করছে? চীন চাইছে লালমনিরহাটের ফিল্ড, এয়ার স্ট্রিপ, এয়ারপোর্টের বরাত। চীন চাইছে শিলিগুড়ি করিডোরের পাশে তিস্তা প্রজেক্টের বরাত, যাতে করে নেক্সট 10-15 বছর চীন পুরোপুরি ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক পাশের জায়গাটায় বসে থাকতে পারে, সমস্ত ইন্টেলিজেন্স ইনফরমেশন গ্যাদার করতে পারে, দরকারে ভারতকে থ্রেট করতে পারে যে তোমার নর্থ ইস্ট ইন্ডিয়া আমার পুরোপুরি র্যাডারের মধ্যে আছে। চীন এভাবে ভারতকে কাউন্টার করার জন্য ভারতের ঘাড়ের কাছে এসে বসে থাকতে চায়। আমেরিকা এবং চীন ছাড়াও আর একটা শক্তি, সে পরাশক্তি নয়, কিন্তু তারাও চায় বাংলাদেশে চেসবোর্ডটাকে ইউজ করতে। তারা হচ্ছে পাকিস্তান। তাদের এরকম বড় কোনো অ্যাম্বিশন নেই। তাদের অ্যাম্বিশন একটাই, ভাই আমাদের দেশে একটাই ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে জঙ্গি ইন্ডাস্ট্রি। তো জঙ্গি ইন্ডাস্ট্রি, আমরা আগে কাশ্মীর দিয়ে জঙ্গি পার্সেল করতাম ভারতে। কাশ্মীরে এখন সিকিউরিটি খুব কড়াকড়ি হয়ে যাওয়ার ফলে পার্সেল পাঠাতে অসুবিধা হচ্ছে। আমরা জঙ্গিগুলোকে সমুদ্রপথে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশ থেকে যদি আমরা সুন্দরবন হোক বা পাহাড়ি অঞ্চল হোক, উত্তর পূর্বের কোনোভাবে যদি আমরা পাঠিয়ে দিতে পারি ভারতবর্ষে, সেই জন্য একটা ডিস্টেবল বাংলাদেশ, যেখানে অশান্তি চলবে, মারামারি চলবে, মানুষ খেতে পাবে না, মানুষকে র্যাডিকালাইজ করতে পারবে পাকিস্তান, এবং তারপর তাদেরকে পাঠিয়ে দিতে পারবে ভারতে। এটা পাকিস্তানের লক্ষ্য। আর এই 3টে লক্ষ্যকেই না হতে দেওয়ার জন্য ভারতকে কি করতে হচ্ছে? ভারতের একটাই লক্ষ্য, যে বাংলাদেশকে নিজের সঙ্গে রাখা, বাংলাদেশকে আশ্বাস দেওয়া যে আমরা আছি তোমাদের বন্ধু হিসেবে, তোমাদের বড় ভাই হিসেবে। এবার এটা গেল বাংলাদেশ। এবার আমরা সেকেন্ড ব্যাপারে চলে আসব, যে বাংলাদেশে ভারত রিসেন্ট টাইমে দেখবেন কোনো বিউরোক্র্যাটকে পাঠায়নি, পাঠিয়েছে একজন রাজনৈতিক নেতাকে, দীনেশ ত্রিবেদী, হাই কমিশনার হিসেবে। এবার হঠাৎ করে বিদেশ নীতিতেই চেঞ্জটা কেন? হঠাৎ করে বিদেশ নীতিতে তো কোনো চেঞ্জ আসে না। বিদেশ নীতির মতো জায়গায় চেঞ্জ ধীরে ধীরে আসে, নির্দিষ্ট কোনো থিওরি বা আইডিওলজি থেকে। তো সেই আইডিওলজি বা থিওরিটা কি, তার জন্য আমাদের একটু ইতিহাস দেখে নিতে হবে। দেখুন, ভারতবর্ষের বিদেশ নীতি দীর্ঘদিন ধরে খুব একটা অ্যাসার্টিভ ছিল না। তার কারণ দুর্বল বিদেশমন্ত্রী নয়, তার কারণ সেই সময় ভারতের ওভারঅল শক্তি যা ছিল, তাতে করে ভারতের বিদেশমন্ত্রীর খুব ভাষায় বলছি, চারিদিকে গিয়ে ফটর ফটর করা মানাতো না।
আজকে যদি হঠাৎ করে দেখা যায় উগান্ডার বিদেশমন্ত্রী বিশাল কিছু বলে বেড়াচ্ছে, বা হঠাৎ করে সোমালিয়ার বিদেশমন্ত্রী বিশেষ কিছু বলে বেড়াচ্ছে, লোকে কি অত পাত্তা দেবে? দেবে না। কারণ সেই দেশটার যখন ওভারঅল অতটা ইম্পর্টেন্স তৈরি হয়নি, তখন তার বিদেশমন্ত্রীরও কথাবার্তার অতটা গুরুত্ব কেউ দেবে না। কিন্তু উইথ টাইম, তো আমি আবারও বলে নিই, ভারতের যে সমস্ত বিদেশমন্ত্রীরা অতটা অ্যাসার্টিভ হননি, আমি তাদের দোষ দেখি না, সেই সময়ের জন্য সেটাই খানিকটা ঠিক ছিল বলা চলে। এবার যখনই আস্তে আস্তে ভারত শক্তিশালী হতে শুরু করে, তখনই আমরা একটা জিনিস দেখলাম, এনডিএ সরকারের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম 2014 থেকে 19, 2019 থেকে 24, ভারতবর্ষ অনেক অ্যাসার্টিভ পলিসিতে শিফট করে গেল ফরেন পলিসির ক্ষেত্রে। মানে ভারত গোটা পৃথিবীকে বলতে শুরু করলো যে আমরা আমেরিকার দলে বা রাশিয়ার দলে নই, আমরা আমাদের দলে, আমরা নতুন একটা দল ক্রিয়েট করে নিয়েছি, সেটা আমরা লিড করব। এতদিন ভারতকে ভাবা হতো যে ক্লাব এ আর ক্লাব বি, তুমি কোন ক্লাবে ঢুকবে বলো, কোন ক্লাবের মেম্বার হবে। ভারত 2015-16 থেকে আস্তে আস্তে শুরু করে এবং ডক্টর এস জয়শঙ্কর দায়িত্ব নেবার পর পরিষ্কার বলতে শুরু করলো, না তো ক্লাব এর মেম্বারশিপ নেব, না তো ক্লাব বির মেম্বারশিপ নেব। একটায় সেক্রেটারি আমেরিকা, আর একটায় সেক্রেটারি চীন বা রাশিয়া। ক্লাব সি বলে একটা ক্লাব আমি খুলছি, আপনারা কারা মেম্বারশিপ নেবেন তারা চলে আসুন। তো এই যে ভারত ফরেন পলিসিতে এভাবে একদম স্ট্রেট কথা বলতে শুরু করলো, চোখে চোখ রেখে, এটাকে আমরা ফরেন পলিসির ভাষায় বলি অ্যাসার্টিভ পলিসি। যখনই ভারত অ্যাসার্টিভ পলিসি শুরু করলো, ভারতের সাধারণ মানুষ কিন্তু ফরেন পলিসির ব্যাপারে আস্তে আস্তে ঝোঁক বাড়লো, আগ্রহ বাড়লো। আজ থেকে 15 বছর আগে বিদেশ দপ্তর নিয়ে মানুষজন খোঁজ খবর রাখতো না। ভাই এটা তো এমন একটা দপ্তর, সব হাই ফাই মানুষরা থাকে, তারা কি সব মিটিং করে, তাতে মানুষের কি উপকার হয়, ডেইলি লাইফে কোনো প্রভাব আছে কি নেই, কেউ কিছু বুঝতো না, তাই না? খেয়াল করে দেখুন, বুঝতো, খুব কম লোক বুঝতো। ভারতের অ্যাসার্টিভ পলিসির ফলে ভারত যখন দেখছে ভারতের মানুষ যে আচ্ছা আমাদের বিদেশমন্ত্রী গিয়ে ওখানে এটা বলে আসছে, তো মানুষের আগ্রহ জন্মাতে শুরু করলো। এবং লাস্ট 3-4 বছরে সারা পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গেল যার ইম্প্যাক্ট আজকের দিনে, যেহেতু পৃথিবীর অন্য কোথাও কিছু ঘটলে গোটা সাপ্লাই চেন ব্যাহত হয় এবং ভারতের কোনো সাধারণ মানুষের ঘরেও তার ইম্প্যাক্টটা পড়ে, তখন মানুষ অটোমেটিক ফরেন পলিসির ব্যাপারে আগ্রহ নিতে শুরু করলো, যেটা কেন হচ্ছে আমাদের বুঝতে হবে। যেরকম আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ নিয়ে ঝামেলা করছে, তখন আমাদের দেশে জিএসটি 2.0 এলো, তখন আমাদের দেশের এক একটা সেক্টর মার খেতে শুরু করলো। আবার জিএসটি কাটছাটের ফলে হঠাৎ করে একটু আমাদের ট্রেড বেড়ে গেল। তো যে লোকটার চাকরি চলে যাচ্ছে বা যার বিজনেস বাড়ছে, তখন আলোচনা অটোমেটিক হচ্ছে এটা ট্রাম্পের ট্যারিফের কারণে হচ্ছে। ভালো বা খারাপ, মানুষ আগ্রহ নিচ্ছে, কে ট্রাম্প, কি ট্যারিফ, কি বিদেশ নীতি। বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকারের পতন হলো এবং অল টাইম ভারতবর্ষের বাংলার টেলিভিশনগুলো দেখাতে শুরু করলো, যেহেতু একই ভাষা এবং জাস্ট পাশের দেশ, তখন মানুষ বুঝতে শুরু করলো আচ্ছা এটা ডিপ স্টেট। এইভাবে সরকারের পতন করে দেওয়া হলো ছাত্র আন্দোলন দিয়ে। যখন ইরানের যুদ্ধের ফলে ভারতের প্রত্যেক বাড়িতে এলপিজি নির্দিষ্ট সময় পাওয়াটা ব্যাহত হয়ে গেল, তখন প্রত্যেক গৃহবধূ সচেতন হলো, আচ্ছা যুদ্ধের ফলে তাহলে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথা দিয়ে গ্যাস আসে, কি ফরেন পলিসি। যখন আজ থেকে 3-4 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে রাশিয়ার ওপর স্যাংশন চলে এলো এবং ভারতের ওপর প্রবল চাপ এলো যে রাশিয়ার তেল কিনবে না, ভারত বুক চিতিয়ে কিনে গেল, এখনো কিনে যাচ্ছে। এখন তো আবার উল্টে পেট্রোল ফাইনাল প্রোডাক্ট ভারত রাশিয়াকে এক্সপোর্ট করছে, পাঠাচ্ছে, আমি শর্টস ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে। তখন যেহেতু পেট্রোল ডিজেলের ব্যাপার, আমাদের দেশে চিন্তা যে দাম বেড়ে যাবে কিনা, কি হবে রাশিয়া থেকে আনতে না পারলে, প্রত্যেক সাধারণ মানুষ যারা এই বাইক চালায়, স্কুটি চালায়, তারা আগ্রহী হয়ে গেল ফরেন পলিসির ব্যাপারে। এবার ফরেন পলিসি নিয়ে মানুষ কিভাবে লাস্ট 10 বছরে আগ্রহী হলো, সেটা আমরা ইতিহাসটা বুঝতে চেষ্টা করলাম।
প্রথমে বুঝলাম বাংলাদেশের চেস বোর্ড, তারপর বুঝলাম ভারতের ফরেন পলিসির লাস্ট 10-12-15 বছরের ইতিহাস। এরপর আমরা যদি লাস্ট 10-12 বছর দেখি ভারতের ইন্টারনাল পলিসি, শুধু ফরেন পলিসি নয়, আমরা দেখব যিনি ভারতের এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি অফিসারদের, পলিটিশিয়ানদের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ভারতের টপ মিনিস্ট্রিতে এবং পোস্টে। সে একজন বিউরোক্র্যাট ডক্টর এস জয়শঙ্করকে বিদেশমন্ত্রী করা হোক, একজন টেকনোক্র্যাট অশ্বিনী বৈষ্ণবকে মিনিস্টার করা হোক, হরদীপ সিং পুরী তিনি মিনিস্টার হোক, একজন নির্মলা সীতারামন তিনি রাজ্যসভা থেকে মিনিস্টার হোক। অর্থাৎ ভারতবর্ষের জেনারেল ট্রেন্ড এত বছর ধরে ছিল যারা পপুলার নেতা নেত্রী তারা বড় বড় মন্ত্রী হয়। নরেন্দ্র মোদীর সরকার গঠন হবার পর আমরা দেখলাম পপুলার নেতা নেত্রীরা বড় মন্ত্রী হয় না, বড় মন্ত্রী হয় তারা যারা খুব একটা ডেলি লাইফে পাবলিকের সঙ্গে থাকে না, যারা অফিসিয়াল কাজ করে, যারা সারা দিন ঠান্ডা মাথায় নিজের 100% টাইম নিজের কাজে দেয়, যাদের ভোটে জেতার কোনো দরকার নেই। কারণ এস জয়শঙ্কর থেকে শুরু করে নির্মলা সীতারামন পর্যন্ত এদের সবাইকেই রাজ্যসভা থেকে ভোটে জিতিয়ে আনা হয়। অর্থাৎ সিট বাড়াবার জন্য, ভোট পাবার জন্য পপুলার নেতা নেত্রীরা, এবং কাজ করার জন্য ঠান্ডা মাথায় যাদের ভোটের চিন্তা করতে হবে না আর এক সেট নেতা নেত্রীরা। এই যে আর এক সেট নেতা নেত্রী যারা পাবলিক নেতা নেত্রী নয়, যারা মিনিস্টার, এরা জেনারেলি কেউ না কেউ কোনো না কোনো অফিসার আগে ছিলেন, মোটামুটি এরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ ভারতের পলিসি মেকিংয়ে পলিটিশিয়ানদের থেকে এক্স অফিসারদের, বিউরোক্র্যাটদের, টেকনোক্র্যাটদের, এক্সপার্টদের গুরুত্ব লাস্ট 10-12 বছরে অনেক বেড়ে গেল। এবার এইটা গেল লাস্ট 10-12 বছরের ঘটনা। আমরা দেখব এবার ঠিক উল্টো ঘটনাটা ঘটে গেল। কি ঘটলো? এইখান থেকে গোটা জিনিসটা একটা ইউ টার্ন নিয়ে নিচ্ছে। বাংলাদেশে হাই কমিশনার হিসেবে ভারত নিয়োগ করলো দীনেশ ত্রিবেদীকে। পুরো ইউ টার্ন। দীনেশ ত্রিবেদী যিনি কোনো এক্স অফিসার নন, এবং নেতা নেত্রীরা যে মন্ত্রী হবে যেটা স্বাভাবিক, সেই স্বাভাবিকটাকে আটকে দিয়ে অফিসারদের মন্ত্রী করা হচ্ছে। আর অফিসাররা হাই কমিশনার হবে, অ্যাম্বাসাডার হবে, এটা স্বাভাবিক। সেইখানে উল্টে দিয়ে আবার একজন এক্স মিনিস্টারকে, নেতাকে, রাজনৈতিক, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাই কমিশনে। হলো কি? নেতাদের জায়গায় অফিসাররা বসে যাচ্ছে, অফিসারদের জায়গায় নেতারা বসে যাচ্ছে। হলো কি সেটা বোঝানোর আগে আমি একটা তথ্য দিয়ে রাখি স্টুডেন্টদের, এটা অনেক পরীক্ষাতে স্টুডেন্টরা গন্ডগোল করে। ভারতের যে রাজদূত কোনো একটা দেশে ভারতের তরফ থেকে যিনি রয়েছেন সর্বোচ্চ ক্ষমতা নিয়ে সেই দেশের, তাকে বলা হয় অ্যাম্বাসাডার। আর কমনওয়েলথ দেশগুলোতে ভারতের যে রাজদূত তাকে বলা হয় হাই কমিশনার। তো কমনওয়েলথের বাইরের নর্মাল দেশগুলোকে অ্যাম্বাসাডার পাঠায় ভারত, কমনওয়েলথের দেশগুলোতেই একই পোস্টের লোককে বলা হয় হাই কমিশনার। কমনওয়েলথ কি জিনিস? ইংরেজদের আন্ডারে কোনো এক সময় ইতিহাসে ছিল এই রকম দেশগুলো হচ্ছে কমনওয়েলথ কান্ট্রি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই তো ইংরেজদের আন্ডারে ছিল। এই জন্য ভারত বাংলাদেশে বা পাকিস্তানে হাই কমিশনার পাঠাবে, অ্যাম্বাসাডার নয়। ঠিক আছে, ভবিষ্যতে কোনো একদিন গিয়ে এই টার্মটা চেঞ্জ হয়ে যাবে বলেই আমার মনে হয়, কারণ কারা কবে ইংরেজদের আন্ডারে আমরা ছিলাম সেই ইতিহাস আমরা কেন নিয়ে চলবো, তাই না? যাই হোক, এটা পরীক্ষায় আসে, ক্লিয়ার করে আমি বলে দিলাম। এইবার পুরো জিনিসটা বোঝার পর আমাদের বুঝতে হবে কেন হঠাৎ করে এই ইউটার্ন, কেন দীনেশ ত্রিবেদীকে বলে পাঠানো হয়েছে বাংলাদেশে অফিসিয়ালি যে ইনি নর্মাল আইএফএস এর মতো এনাকে ট্রিট করবেন না, এনাকে ক্যাবিনেট মিনিস্টারের সমমর্যাদা দিচ্ছি আমরা। তার মানে বাংলাদেশকে এটা বলে দেওয়া হলো যে ভারতের প্রধানমন্ত্রীকে কিছু বলতে হলে এনাকে বলে দিলেই হবে। আর ভারত যদি
তারেক রহমান স্যারকে কিছু বলতে হয় তাহলে ডিরেক্ট এনার মাধ্যমেই বার্তা পাঠাবে। কারণ ক্যাবিনেট মিনিস্টার হিসেবে দীনেশ ত্রিবেদী ডাইরেক্ট পিএম কে রিপোর্ট করবে। বাংলাদেশের ফরেন পলিসি এবার ডাইরেক্ট প্রধানমন্ত্রী দেখবেন। দীনেশ ত্রিবেদীর দরকার পড়বে না ডক্টর এস জয়শঙ্করের ভায়া হয়ে প্রধানমন্ত্রীকে রিচ করার। অর্থাৎ বাংলাদেশকে একটা মেসেজ দেওয়া, তোমরা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। এর আগে কি হতো, ধরুন প্রণয় কুমার ভার্মা, যিনি এতদিন হাই কমিশনার ছিলেন দীনেশ ত্রিবেদীর আগে বাংলাদেশে, তাকে যদি তিনি কোনো ডিসিশন নিচ্ছেন, সেটা তিনি কিভাবে অ্যাপ্রুভ করাবেন, সেটা তো ভারতের অফিস মানে পিএম এর থেকে আগে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে যেতে হবে। তিনি বুঝলেন এই ডিসিশনটা নেওয়া দরকার ভারত বাংলাদেশ রিলেশন উন্নত করার জন্য। তিনি প্রথমে ভারতের ফরেন সেক্রেটারিকে জানাবেন। ফরেন সেক্রেটারি বলবেন, ঠিক আছে আমি বুঝলাম, আমি অ্যালাইন্ড তোমার সঙ্গে, তো ডক্টর এস জয়শঙ্কর ফরেন মিনিস্টারের থেকে তো অ্যাপ্রুভাল নিতে হবে। তিনি তো এখন 3 দিনের বিদেশ ট্রিপে আছেন, তাকে এখন ব্যস্ত করা যাবে না, ওদিকে খুবই ইম্পর্টেন্ট কাজ চলছে। তিনি ফিরে এলে আমি এটা নিয়ে কথা বলছি। তো 3 দিন চলে গেল। 4 নাম্বার দিনে ডক্টর এস জয়শঙ্করকে ফরেন সেক্রেটারি জানালেন। ডক্টর এস জয়শঙ্কর বললেন, হ্যাঁ ওনার প্ল্যান ঠিকই আছে, অ্যাপ্রুভ করে দাও এটাকে। তো আমি তো ফাইনাল অ্যাপ্রুভাল দিতে পারি না এত বড় ব্যাপারে, এটাকে পিএম এর কাছে পাঠাতে হবে। বাট পিএম তো আবার এক্ষুনি 2 ঘন্টার মধ্যে বেরিয়ে যাচ্ছে 2 দিনের ট্রিপে, ওনার তো খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন তো এটা নিয়ে ওনার সঙ্গে বসতে পারবো না। পিএম আসুক, আসার পর ও বাবা, আসার পর তো আবার এদিকে সংসদের সেশন স্টার্ট হয়ে যাবে, 2 দিন বিল টিল নিয়ে উনি ব্যস্ত থাকবেন। তাহলে 3 নাম্বার দিনে উনি ফিরে আসার পর আমি এটাকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসছি। চলে গেল আরো 5 দিন। তো প্রণয় কুমার ভার্মার ওই সিদ্ধান্তটা শিলমোহর পেতে পেতে লেগে গেল 11 দিন। কিন্তু যখন কোনো ক্যাবিনেট মিনিস্টারকে ভারত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে, তিনি ডিরেক্ট কল করবেন পিএম কে, 11 দিনের অ্যাপ্রুভাল 1 দিনে হবে। এই ইম্পর্টেন্স বাংলাদেশকে দেওয়া হচ্ছে। তার কারণ চীন, পাকিস্তান এবং ইউএসএ এরা যাতে বাংলাদেশকে চেস বোর্ড হিসেবে ব্যবহার করতে না পারে, বাংলাদেশকে যাতে আমরা এটা বোঝাতে পারি যে তোমাদের যা দরকার আমরা আছি হেল্প করার জন্য, ইম্পর্টেন্সের সঙ্গে দেখা হবে, সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এই সিগন্যাল দেওয়া। আমি কেন বলছি সিগন্যালের কথা, আপনি খেয়াল করে দেখুন, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে হাই কমিশনার হিসেবে ইন্ডিয়ার এন্ট্রি করলেন। এন্ট্রি কিভাবে করলেন? বর্ডার খুলে দেওয়া হলো, একটা ট্রলি সুটকেস নিয়ে, ওনার সুটকেস নিজেই হাতে ধরে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে ঢুকলেন বাংলাদেশে। কেন ওনাকে ফ্লাইট দিতে পারেনি ভারত? সিগন্যাল দেওয়া যে ম্যান টু ম্যান রিলেশন হবে, ডাউন টু আর্থ কানেকশন থাকবে। আরে আমাদের তো রাস্তার ওপর জাস্ট ওই বেড়া দেওয়া, বেড়াটা খুললেই তো আমরা একজন ওই দেশে চলে যেতে পারি, এর জন্য আবার ফ্লাইটের দরকার হয় নাকি? এই গোটা অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা, সিগন্যালটা দেওয়া, সেই জন্য জিওপলিটিক্সে প্রত্যেকটা জিনিস এক একটা মেসেজ। তাই তিনি ফ্লাইটে যাননি, তিনি গেলেন বাই রোড। কেন দীনেশ ত্রিবেদী? আপনি ব্যাকগ্রাউন্ড দেখুন। আচ্ছা, আমার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আমার 2টো জায়গায় কানেকশন আছে। সামনে থেকে ওনাকে একবারই দেখেছি, সেটা আলাদা ব্যাপার, ওটা কানেকশন নয়। কানেকশন হচ্ছে, দীনেশ ত্রিবেদী আমাদের কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্ট, যে কলেজে আমি পড়েছি, তো আমার কলেজের সিনিয়র উনি। আর দীনেশ ত্রিবেদী আমার লোকসভা কেন্দ্র ব্যারাকপুরের সাংসদ ছিলেন। তো 2টো জায়গায় কানেক্ট, কলেজের কানেক্ট অনেক বেশি। এই ভদ্রলোকের পড়াশোনা মারাত্মক, টেক্সাস থেকে এমবিএ, তারপর আবার কমার্শিয়াল পাইলটও ছিলেন। তো বিদেশ থেকে এমবিএ করে এসছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি 3টে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক দলে এতটাই তার প্রভাব ছিল তৃণমূলে থাকার সময়, আমি যদি খুব ভুল না করি, তৃণমূল কংগ্রেসের যখন এ রাজ্যে 60টা মাত্র এমএলএ, 2011 সরকার গঠন করার আগের কথা বলছি, সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একজনই রাজ্যসভায় সাংসদ ছিলেন, তিনি ছিলেন দীনেশ ত্রিবেদী। ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন?
মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন কংগ্রেস সরকারে, ইউপিএতে। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে লড়ার জন্য, এমএলএ পদে লড়ার জন্য রেলমন্ত্রী ছেড়ে দিলেন, মুখ্যমন্ত্রী হলেন, সেই সময় ওনার রেলমন্ত্রীর পদটা উনি দিয়ে এসেছিলেন দীনেশ ত্রিবেদীকে। পরে দীনেশ ত্রিবেদী ভাড়া বাড়ায়, উনি সেটা পছন্দ হলেন না, সরিয়ে মুকুল রায়কে করা হলো, সেটা পরের ব্যাপার। নিজের পদ ছেড়ে দিয়ে আসছেন দীনেশ ত্রিবেদীকে। এটা হচ্ছে ওনার ইম্পর্টেন্স। পড়াশোনা, রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ, লোকসভাতেও ব্যারাকপুর থেকেই জিতেছিলেন উনি, রেল মিনিস্টার, 3টে রাজনৈতিক দলে কাজ করার অভিজ্ঞতা। তো এইরকম একজন বিচক্ষণ পলিটিশিয়ান, তাকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। তার অনেকগুলো সিগন্যালিং হয়, পিপল টু পিপল কানেক্ট সব থেকে বড় সিগন্যালিং। এবং আপনি জিওগ্রাফি দেখুন, যে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে এতদিন কানেক্টেড ছিলেন, তাকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ওয়েস্ট বেঙ্গল সেই রাজ্য যে রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। দুটো রাজ্যই, মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য এবং বাংলাদেশ দেশ বাংলায় কথা বলে। সেই রাজ্যের গোটা পালসটা দীনেশ ত্রিবেদী এতদিন বোঝেন, প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্ট জানেন। তিস্তার জল নিয়ে প্রবলেম আছে, দীনেশ ত্রিবেদী বোঝেন। পশ্চিমবঙ্গের জন্য তিস্তার জল কতটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট। ফারাক্কার বাঁধ নিয়ে প্রবলেম আছে, জল ছাড়া নিয়ে, উনি বোঝেন পশ্চিমবঙ্গের কি সমস্যা হবে, বাংলাদেশের কি সমস্যা হবে। তো এই জন্য দীনেশ ত্রিবেদী। এবং আপনি দেখুন, যেই মুহূর্তে দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশে, পরের দিন থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে ভিসা ভারত বন্ধ করে রেখেছিল, উনি গিয়ে ভিসা ওপেন করে দিলেন। আবার সিগন্যাল যে বাংলাদেশিদের আমরা স্বাগত জানাচ্ছি, নতুন করে দুই দেশের সম্পর্কের উন্নতি করা হোক। তাতে করে বাংলাদেশেরও ভালো, তাতে করে ভারতেরও ভালো। এবং এই ভিসাটাই ওপেন করতে গেলে একজন আইএফএস অফিসার, তার হয়তো 10 দিন লেগে যেত, দীনেশ ত্রিবেদীর 1 দিন লাগবে। কারণ ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে উনি আছেন, উনি ডিরেক্ট পিএম কে রিচ করতে পারেন। এবং ওনার রেড ট্যাপিজমের ফাঁসে টাইম আটকাবে কম। উনি দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেও সিদ্ধান্ত নিতে পারবেন। বিউরোক্র্যাটদের দায় থাকে না দেশের মানুষের সিদ্ধান্ত, মানে সেন্টিমেন্ট বোঝার, তারা কেবল পলিসি ফলো করে যায়। এই জন্য দীনেশ ত্রিবেদী। আর একটা ব্যাপার আমার মনে হচ্ছে সময় কথা বলবে। রিসেন্ট টাইমে একটা নিউজ এসছে যে শেখ হাসিনা বলেছেন এবছরের মধ্যেই তিনি বাংলাদেশে ব্যাক করবেন। শেখ হাসিনার কামব্যাকের সময় যাতে বাংলাদেশ মারাত্মক উত্তাল না হয়ে যায়, সেই জন্যই কি দিল্লি থেকে দীনেশ ত্রিবেদীকে পাঠিয়ে রাখা হলো বাংলাদেশে, যে টোটাল অ্যাটমসফিয়ারটাকে তৈরি করুন, আপনি টোটাল সমস্ত লেভেলে কানেক্ট তৈরি করুন, যাতে গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা যায় যখন শেখ হাসিনা কামব্যাক করবেন। এবং তারপর সময় কথা বলবে শেখ হাসিনার পরবর্তী রাজনৈতিক চাল কি হবে না হবে। আপাতত তারেক রহমানকে নিয়ে যেটা ব্যাপার, শেখ হাসিনা যতদিন ছিলেন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ভারতের বন্ধুস্থানীয় আচরণ করে গেছে। গভর্নমেন্টের দিক থেকে পিপল টু পিপল কানেক্ট আস্তে আস্তে ডাউন হচ্ছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পর পুরো আমেরিকা এবং পাকিস্তানের হাতে চলে গেছিল মোহাম্মদ ইউনূসের দ্বারা বাংলাদেশ। মোহাম্মদ ইউনূস চলে গিয়ে তারেক রহমান আসার পর তিনি বাংলাদেশ, পাকিস্তান এবং আমেরিকা থেকে তো দূরত্ব রেখেছেন, কিন্তু ভারত এবং চীনের প্রশ্নে তিনি অত্যন্ত সচেতনভাবে পা ফেলছেন। কারণ চীন একটা খেলা খেলছে, ভাই টাকা আছে, কত টাকা নেবে নাও, আমার হাতে চলে এসো। এবং ভারতও এটা কাউন্টার করার চেষ্টা করছে যে আমরা প্রসেস স্মুথ করে দিচ্ছি, স্পিড আপ করে দিচ্ছি, আমাদের ওপর ভরসা করুন আপনারা, চীনের ওপর ভরসা করতে হবে না। আপনি দেখুন মোংলা পোর্ট আমরা কেন পেলাম না? রেড ট্যাপিজমের জন্য। 2015 যে ডেডলাইন ছিল, যার মধ্যে আমাদের কাগজ জমা দেওয়ার কথা ছিল, আমাদের অফিসাররা দিতে পারেনি, তার মধ্যে ওই হচ্ছে হবে, অ্যাপ্রুভাল হয়নি। তাই এখানে ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের একজনকে দরকার, যেখানে বাংলাদেশের ব্যাপারে তিস্তা প্রজেক্ট আমাদের দিন, আমরা একদিনে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে চলে আসছি।
অন্য কোনো প্রজেক্ট আমাদের দিন, আমরা করিয়ে নিয়ে চলে আসছি, যাতে করে চায়না যে স্পিডে কাজ করে আমরা যাতে সেম স্পিডে কাজ করতে পারি বাংলাদেশের ব্যাপারে। এবং আমাদের সমস্ত নেবার্স যারা আছে, প্রতিবেশী, ভুটান হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, সমস্ত প্রতিবেশী দ্বীপরাষ্ট্রগুলো হোক ভারত মহাসাগরে, তাদেরকে প্রপার রেসপেক্ট দিয়ে তাদেরকে আমাদের বৃহত্তর পরিবারে জুড়ে রাখার দায়িত্ব আমাদেরই। না হলে চীন তাদের ভুল বুঝিয়ে ডেকে নিয়ে যাবে এবং চীন তাদের বরবাদ করে ছেড়ে দেবে। চীন শ্রীলঙ্কাকে বরবাদ করে দিয়েছে, ওদের একটাই পলিসি না, লোন দিয়ে ডেট ট্র্যাপে ফাঁসিয়ে শেষ করে দাও দেশটাকে। এবার আমাদের এই ব্যাপারগুলো ভাবতে হবে যে আপনি দেখুন, কদিন আগে একটা খবর এসেছিল, নেপালের প্রধানমন্ত্রী বালেন সাহা, তিনি রিজেক্ট করে দিয়েছিলেন ভারতের অ্যাম্বাসাডারের সঙ্গে উনি মিটিং করবেন না। উনি বলেছিলেন মন্ত্রী লেভেলের কাউকে পাঠাও, তখন আমি মিটিং করব। তো আমাদের দেখতে হবে আমাদের প্রতিবেশী দেশের যারা দায়িত্বে রয়েছেন তারা যেন ফিল না করেন যে তাদের ইম্পর্টেন্স কম দেওয়া হচ্ছে। তাদেরকে মিনিস্টার লেভেলের লোকজনের পাঠিয়ে আমাদের দিক থেকে লেভেল আপ করার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের সম্মান। চীনকে দেখুন, রেড কার্পেট ফার্পেট পেতে গ্র্যান্ড ওয়েলকাম করছে প্রতিবেশী দেশের যখন কোনো মন্ত্রী আসছে, যাতে তাদের ভালো লাগে। তো সেটা ভারতকেও করতে হবে, মন থেকে করতে হবে অবশ্যই। চীনের মাথায় তো অন্য কোনো ইন্টেনশনই ঘোরে, খালি দেখনদারি। আমাদের শোকেসও করতে হবে, মন থেকেও করতে হবে, যাতে ভারতের পাশের দেশগুলোতে চীন এসে ঘাঁটি গেড়ে না বসতে পারে। এবং তার জন্য আমাদের ফরেন পলিসি এবার দেখুন আস্তে আস্তে এই দিকেই শিফট হবে যে প্রতিবেশী দেশগুলোতে আমাদের হয়তো ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কেরই লোকজনরা বসবে, যাতে পিপল টু পিপল কানেক্ট হয়, যাতে দ্রুত সিদ্ধান্ত হয়, যাতে তারাও ফিল করে যে আমাদের দেশে ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কের একজনকে হাই কমিশনার হিসেবে ভারত বসিয়ে রেখেছে, তো আমাদের অনেক বেশি ভারত ইম্পর্টেন্স দিচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, আমার মনে হচ্ছে ফিউচার এই দিকেই যাচ্ছে। তার কারণ অপারেশন সিঁদুরের পর আপনার মনে আছে ভারত কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের বক্তব্য রাখার জন্য বিউরোক্র্যাটদের পাঠায়নি। বিউরোক্র্যাটরা তো আরো পারফেক্ট ভাবে বক্তব্য রাখতে পারত, বাট বিউরোক্র্যাটদের বক্তব্য অনেক কাগুজে টাইপের হয়, প্রোটোকল মেনে মেনে হয়, মিটিং রুমের জন্যই ঠিক আছে। কিন্তু কোনো দেশের হিউম্যান টু হিউম্যান কানেক্ট করতে গেলে আপনার দরকার হবে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের। আপনার মনে আছে ইউসুফ পাঠান থেকে শুরু করে আমার ধারণা অভিষেক ব্যানার্জি, আসাউদ্দিন ওয়াইসি, শশী থারুর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা নেত্রীদের একসঙ্গে করে বিভিন্ন দেশে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে, এবং ভারত অনেকটা সাকসেসফুল ছিল। কাজটা কাদের ছিল এখানে? বিউরোক্র্যাটদের। ভারত পাঠিয়েছিল কাদের? পলিটিশিয়ানদের। সেই একই স্ট্র্যাটেজি এখানে রিপিট করা হলো। তো অনেকের কাছে মনে হচ্ছে হঠাৎ হয়েছে, আমি এই জন্যই ভিডিওটাকে এতটা লেন্দি করতে হলো, গোটা হিস্ট্রি বোঝাতে হলো। হঠাৎ হয়নি, একদম ট্রেন্ড ধরেই এগোচ্ছে গোটা জিনিসটা। এবং ভারতের যেটা ন্যাশনাল পলিসি হবে ফরেন পলিসির ক্ষেত্রে, আমরা সব সময় সেই পলিসির সঙ্গে অ্যালাইন্ড থাকব। তো আমরা চেষ্টা করছি, চিন্তা ভাবনা করছি, আমি হায়ার ম্যানেজমেন্টে কথা বলছি, আমাদের এতদিনের যত সব ট্রেনিং প্রোগ্রাম হতো এআই থেকে, স্টক মার্কেট থেকে শুরু করে বাকি সব আমরা বাংলাদেশের মানুষদের চান্স দিতাম না, কেবল ভারতীয়দের জন্যই রাখতাম। তো ভারত সরকার যখন ভিসা ওপেন করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য যে আপনারা আসুন, নতুন করে সম্পর্ক রিবিল্ড হোক, তো আমরাও স্কিল বাংলা টিমও সেভাবেই কাজ করব। আমরাও চেষ্টা করছি বাংলাদেশের মানুষজনের জন্য ওপেন করে দিতে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো, যে আপনারাও শিখতে পারেন। একদম ইন্ডিয়ার পলিসির সঙ্গে আমরা সব সময় অ্যালাইন্ড থাকব, দেশ সবার আগে, তারপর বাকি সবকিছু। হ্যাঁ, এবার ভারতের যে ইন্ডিয়ান রেলওয়ে আছে, তাতে তো আর বাংলাদেশের মানুষদের চাকরি দেওয়া সম্ভব নয়। সেখানে যারা প্রপার ভারতীয়, এটা বাংলাদেশের মানুষদেরও বুঝতে হবে যে আমরা সেখান থেকে কিছু সুবিধা পেতে পারি, কিন্তু দেশটা যারা নাগরিক তারাই সেখানকার চাকরি পাবে, অধিকার পাবে। ইন্ডিয়ান রেলওয়ে কি করতে পারে? বাংলাদেশ ইন্ডিয়ার রেল কানেক্টিভিটি বাড়াতে পারে, বাংলাদেশে রেলে আমরা ইনভেস্ট করতে পারি, আমরা হেল্প করতে পারি, আমরা সহজ শর্তে লোন দিতে পারি, আমরা ইন্ডিয়া বাংলাদেশ নতুন ট্রেড করিডর গঠন করতে পারি ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে।
রাইট? আশা থাকবে, চেষ্টা থাকবে, সেগুলো ভবিষ্যতে হোক। আর তার জন্য আপাতত আমি স্কিল বাংলা চ্যানেলের সমস্ত ইয়াং বয়সের দর্শকদের এবং যারা বেশি বয়সের তাদের বাড়ির ইয়াং ছেলে মেয়েদের বলতে চাইব যে প্রত্যেক বছর কিন্তু নিয়ম করে রেলে টিটি, স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, ক্লার্ক এই সমস্ত পদে নিয়োগ হয়। জাস্ট এইচএস পাশ করলেই হয় এবং 18 বছরের ওপর বয়স হলেই হয়। হ্যাঁ, আপার এজ লিমিট হচ্ছে এইচএস থাকলে 30, জেনারেলদের, ওবিসিদের এইচএস থাকলে 33, এসসি এসটিদের এইচএস থাকলে 35। আর কারোর যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে জেনারেলদের 33, ওবিসিদের 36, এসসি এসটিদের 38। এত বয়স অবধি পরীক্ষা দেওয়া যায়। কোশ্চেন পেপার বাংলায় হয়, ইংলিশ সাবজেক্টটাই থাকে না, মানে ইংলিশ গ্রামার ট্রামারও থাকবে না, ইংলিশের 1 নম্বরের কোশ্চেনও আসবে না। মাধ্যমিক লেভেলের অঙ্ক আসে, রিজনিং আসে, জিকে জিএস আসে, ইতিহাস ভূগোল ইত্যাদি ইত্যাদি। কোশ্চেন আসবে, ডিটেল লিখতেও হয় না, এমসিকিউতে ক্লিক করতে হয়, 4টে অপশন থাকবে। কোনো ইন্টারভিউও হয় না, রিটেন পরীক্ষায় পাশ করলেই চাকরি। 8th পে কমিশন আসছে, 1,20,000 টাকা স্টার্টিং স্যালারি হবে। রেলের পোস্টিংয়ের সুবিধা হচ্ছে রেলে জোন চুজ করা যায়। আপনি শিলিগুড়ি জোন চুজ করলেন তো শিলিগুড়ি জোনেই আপনার পোস্টিং হবে, কলকাতা জোন চুজ করলেন তো কলকাতা জোনেই আপনার পরীক্ষা হবে এবং পোস্টিং হবে। রাইট? তো যারা রেলের চাকরি করতে চাইছো তারা শুরু করে দাও পড়াশোনা, আমি এটুকুই বলবো। এবং স্কিল বাংলা আড্ডা 24/7 তোমরা এর থেকে বেস্ট প্ল্যাটফর্ম তো পাবে না সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে রেলের প্রস্তুতির জন্য। তো আমরা না আগামী পরশু থেকে মানে 8ই জুলাই থেকে আমাদের অফলাইন ক্লাস শুরু করে দিচ্ছি রেলের জন্য, নতুন ব্যাচ। সবসময় সুযোগও পায় না সবাই। সোম, বুধ, শুক্র সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি ক্লাস হবে, 3টে করে ক্লাস থাকে 1.5 ঘন্টার। 10টা থেকে 11:30, 11:30 থেকে 1টা, 1টা থেকে 1:30 লাঞ্চ ব্রেক, টিফিন, 1:30 থেকে 3টে। অল্টারনেট ডেতে সোম, বুধ, শুক্র। কলকাতার মৌলালি ক্রসিংয়ে আমাদের ইনস্টিটিউট, শিয়ালদা, হাওড়া, ধর্মতলা 3টে দিয়েই ইজি। যারা দূরে থাকো 7 মাস আমরা নেব সিলেবাস কমপ্লিট করতে। 7 মাসের জন্য বাড়ি ছেড়ে চলে আসো, জীবন গড়ে যাবে। 7 মাস বাড়ি ছেড়ে থাকতে হবে, মানুষজন চাকরির জন্য সারা জীবন বাড়ি ছেড়ে থাকে অনেকে। মেসের ব্যবস্থা আমরাই করে দেবো, যে কোথায় কোথায় মেস পাবে, এখানে কাছে পিঠে ভালো মেস, সেই সব নিয়েও চিন্তা নেই। এবং যা কোর্স ফি আছে, ঠিক আছে, আমি আগের দিনেও ভিডিওতে বলে দিয়েছিলাম, তার 1/4 ভাগ এখন দিতে হচ্ছে। 30,000 টাকা কোর্স ফি, আমি বলে দিয়েছি এখন 7,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে যে কেউ। বাকি 7,000 টাকা দেবে 2 মাস পর। এখন হয়তো অতটা টাকা নেই, কোনো অসুবিধা নেই। 14,000 হলো, বাকি 16,000 টাকা দেবে চাকরি পাওয়ার পর। স্যার যদি চাকরি না পাই টাকা দিতে হবে না, আমাদের লস, তোমার কি? আমরা সেইভাবেই পড়াই যাতে তুমি চাকরি পাও। সেই জন্য আমাদের এখানে উইকলি টপিক টেস্ট হয়, যে টপিক কমপ্লিট হবে তার উপর টেস্ট হবে, যাতে তোমার পড়া জমে না যায়, বাড়িতে বসে করতে পারবে না একা, এরকম শিডিউলে নিজেকে রাখতে পারবে না। বই কিনতে হবে না, সব আমরা দেবো, তুমি খালি খাতা কিনবে, পেন কিনবে। মক টেস্ট কিনতে হবে না, আমরা দেবো। A to Z প্রত্যেকটা ক্লাস সাবজেক্ট এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে বাংলা ভাষায় আমাদের এখানে বসে হবে, যা ডাউট হবে ক্লাসে সলভ হবে। তুমি খালি জোশ নিয়ে, সংকল্প নিয়ে চলে এসো পড়তে। ঠিক টাইমে সিদ্ধান্তটা নিতে পারলে বাকি জীবনের 50টা বছর আলাদা রকম হবে। যদি তোমার এখন হয়তো 25 বছর বয়স, চাকরি পেয়ে 60 অবধি চাকরি করবে, আরো 35 বছর, তারপরেও তো আরো 15, 20, 25 বছর বেঁচে থাকবে রিটায়ার্ড লাইফে। গোটা লাইফটাই ভালো কাটবে যদি একটা এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে ঢুকতে পারো। ঠিক আছে? তবে উপায় কি? ডিরেক্ট কোনো ফোন নাম্বারে ফোন করে ভর্তি হওয়া যাবে না, লাইন দিতে হবে। এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে, মানে প্রথম কমেন্টে আমি একটা গুগল ফর্ম দিয়ে রাখছি। ওই গুগল ফর্মটায় ক্লিক করে নিজের নাম, ফোন নাম্বার সবকিছু তোমায় দিতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে? আমার টিমের কাছে তোমার নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে। আমার টিম তোমায় নেক্সট 2 দিনের মধ্যে ফোন করে নেবে, কাল পরশু। ফোনে তোমার সঙ্গে কথা হয়ে যাবে, তুমি ভর্তি হয়ে নেবে, আরো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নেবে। 8 তারিখ থেকে ক্লাস শুরু। কেউ হয়তো 8 তারিখ ভর্তি হলো, সেক্ষেত্রে তার ক্লাস হবে
10 তারিখ, 8 তারিখ আমরা প্রথম দিন পরিচয় পর্বই রাখবো, আহামরি সাবজেক্ট ইত্যাদি শুরু করব না। তো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, ইউটিলাইজ ইট, কারণ সবসময় আড্ডা 24/7 এর অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় না। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।